আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ। তৈরি হতে পারে পাল্টা লড়াই। এরপর জানিয়ে দেব জিম্মি উদ্ধারে 41 দিনেও ব্যর্থ ইসরায়েল, এখন আমেরিকার তোড়জোড় শুরু। এবং জানিয়ে দেব মার্কিন মুলক থেকে গাজায় যুদ্ধবিরতির ডাক 3 দেশের। আরো জানিয়ে দেব গাজায় গণহত্যা বন্ধ না হলে যুদ্ধের বিস্তার অনিবার্য হয়ে পড়বে বলছে ইরান। এদিকে মাহাতির মোহাম্মদের প্রতিষ্ঠিত হাসপাতাল ধ্বংস করল ইসরায়েল। এবং সর্বশেষ জানিয়ে দেব গাজার যুদ্ধ নিয়ে জার্মান চ্যান্সেলরের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় এরদোয়ানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। তৈরি হতে পারে পাল্টা লড়াই। অনেকেই হিজবুল্লাহকে লেবানীয় পরিচয়ের আড়ালে ইরানের সংগঠন বলে মনে করেন। নাসরুল্লাহ ইরানের ইসলামী প্রতিষ্ঠানগুলিতে বেশ কয়েক বছর ধর্মগ্রন্থের পাঠ নিয়েছেন। সেদিন 3 নভেম্বর 2023 পশ্চিম এশিয়ার অধিকাংশ রাষ্ট্রনেতা এবং বিশ্বের আরও নানা দেশের রাজধানীতে নেতারা রুদ্ধশ্বাসে প্রতীক্ষা করেছেন একটি ভাষণ শোনার জন্য। ভাষণ দেবেন লেবানন ভিত্তিক শিয়া গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহ। 7 অক্টোবর ঘটে গিয়েছে ইসরায়েলের উপর হামাসের আক্রমণ, যা রূপ নিয়েছে ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ। তারপর 3 নভেম্বর প্রথম মুখ খুলবেন নাসরুল্লাহ। সকালে প্রতীক্ষা করছেন জানার জন্য হিজবুল্লাহ যুদ্ধে যোগ দেওয়ার পরিকল্পনা করছে কিনা। যদি তেমন ঘটে তাহলে হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ রূপ নেবে ওই ভূখণ্ডের সংঘাতে। বিশ্বের কাছেও যা এক অন্য তাৎপর্য নিয়ে আসবে। নাসরুল্লাহ অবশ্যই ইসরায়েলের বিরুদ্ধে সর্বশক্তি যুদ্ধে নামার ঘোষণা করলেন না। তিনি সেদিন বললেন হিজবুল্লাহ আগে থেকেই লেবাননের উত্তর সীমান্তে ইসরায়েলের সঙ্গে লড়াই চালাচ্ছে। তবে ইসরায়েল যদি নির্দোষ ফিলিস্তিনের উপরে হামলা চালিয়ে যায় তাহলে তা পুরোদস্তুর যুদ্ধে পরিণত হতে পারে। হিজবুল্লাহ কথাটির অর্থ ঈশ্বরের দল, রাষ্ট্রের অধীন নয়। এমন সেনাবাহিনীর মধ্যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী হল হিজবুল্লাহ। তার রয়েছে 1 লক্ষেরও বেশি প্রশিক্ষিত দায়বদ্ধ সৈনিক, প্রচুর উঁচুমানের অস্ত্রশস্ত্র, 1.5 লক্ষেরও বেশি ক্ষেপণাস্ত্র। 1982 সালে ইসরায়েল লেবাননকে আক্রমণ করার পরে ইরান তৈরি করে এই বাহিনীকে। ধর্মপ্রচারক নাসরুল্লাহ তার পরামর্শদাতা শেখ আব্বাস মোসাউই এবং তাদের আমল গোষ্ঠীর সদস্যরা সেই সময়ে বাধ্য হন জঙ্গি সংগঠন হিজবুল্লাহ যোগ দিতে। 80-র দশকে লেবাননের গৃহযুদ্ধের অচিরেই হিজবুল্লাহ সবথেকে শক্তিশালী সন্ত্রাসী গোষ্ঠী হয়ে ওঠে। 1992 সালে মোসাউইকে ইসরায়েল হত্যা করার পরে নাসরুল্লাহর অধীনে হিজবুল্লাহর চরিত্র অনেকটাই বদলে যায়। ইসরায়েল এবং আমেরিকা দুটি দেশের বিরুদ্ধেই আক্রমণ আরো তীব্র করে হিজবুল্লাহ আমেরিকার কয়েকশো সেনা নিহত হয়। সেই সব হানায় সেই সঙ্গে আর্জেন্টিনা সহ নানা দেশে ইহুদিদের সম্পত্তিতে বোমা বিস্ফোরণ করে হিজবুল্লাহ। উদ্দেশ্য বিশ্বের নজর টানা। অচিরেই সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির তালিকায় হিজবুল্লাহকে যুক্ত করে আমেরিকা। জিম্মি উদ্ধারে 41 দিনেও ব্যর্থ ইসরায়েল, এখন আমেরিকার তোড়জোড় শুরু। দীর্ঘ 41 দিন নির্বাচনে বোমা হামলা চালিয়েও ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যোদ্ধাদের হাতে বন্দী জিম্মিদের উদ্ধারে ব্যর্থ হয়েছে ইসরায়েল। এখন অনুনয় বিনয় শুরু করেছে আমেরিকা। এরই অংশ হিসেবে কাতারের আমিরের শরণাপন্ন হলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি অবিলম্বে হামাসের হাতে আটক ইসরায়েলি বন্দীদের মুক্তি দিতে চাপ প্রয়োগ করার জন্য কাতারের আমিরের প্রতি আহ্বান জানিয়েছেন। অবরুদ্ধ গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী হামাসের সঙ্গে কাতারের যোগাযোগ রয়েছে এবং সাম্প্রতিক সময়ে বন্দী মুক্তির আলোচনায় কাতার মধ্যস্থতার ভূমিকা পালন করেছে। হামাসের হাতে আটক বন্দীদের মুক্ত করার জন্য বাইডেন এমন সময় কাতারের শরণাপন্ন হলেন যখন ইহুদিবাদী ইসরায়েল 41 দিন ধরে আমেরিকার কাছ থেকে পাওয়া সর্বাধুনিক সমরাস্ত্র নিয়ে নিজের সর্বশক্তি দিয়ে 24 ঘন্টা গাজাবাসীর ওপর বর্বরতা চালিয়েছে। সেই সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোর গলায় বলে এসেছেন, হামাসকে নির্মূল করে বন্দীদের মুক্ত করার আগে তিনি থামবেন না। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করতে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকো সফররত বাইডেন শুক্রবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানিকে টেলিফোন করেন। হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেছেন, ওই ফোনালাপে বাইডেন শেখ হামাদের সঙ্গে অবিলম্বে হামাসের হাতে আটকবন্দীদের নিরাপদ মুক্তি নিয়ে কথা বলেন। বাইডেন বলেন, বন্দী মুক্তির বিষয়টি এখন জরুরি হয়ে পড়েছে। মার্কিন মুলুক থেকে গাজায় যুদ্ধবিরতির ডাক 3 দেশের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অবিলম্বে একটি টেকসই মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ব্রুনাই। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশনের সম্মেলনে শেষে এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছে। এই 3 দেশ শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। ব্রুনাই, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া জানিয়েছে, অ্যাপেক সম্মেলনে গাজা পরিস্থিতিকে ভালো ও ন্যায্যভাবে উপস্থাপনের উদ্দেশ্যে তারা এই বিবৃতি দিয়েছেন। গাজায় গণহত্যা বন্ধ না হলে যুদ্ধের বিস্তার অনিবার্য হয়ে পড়বে বলছে ইরান। ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় জাতিগত শুদ্ধি অভিযান বন্ধ না করলে গাজা যুদ্ধের বিস্তার কেউ ঠেকাতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আব্দুল্লাহিয়ান। শুক্রবার ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। ওয়াশিংটনের সঙ্গে তেহরানের সরাসরি যোগাযোগের সম্ভাবনা নাকচ করে দিয়ে তিনি বলেন, তৃতীয় চ্যানেলের মাধ্যমে ইরান মার্কিন সরকারকে এই বার্তা দিয়েছে যে গাজা যুদ্ধের এর চেয়ে বেশি বিস্তার হোক তা তেহরান চায় না। আমির আব্দুল্লাহিয়ান বলেন, গত 7 অক্টোবর গাজায় ইসরায়েলি গণহত্যা শুরু হওয়ার পর থেকে তেহরানে মার্কিন স্বার্থ রক্ষাকারী সুইস দূতাবাসের মাধ্যমে ইরান ও মার্কিন সরকারের মধ্যে কয়েকবার বার্তা বিনিময় হয়েছে। মার্কিনীদের বক্তব্যের জবাবে আমরা বলেছি, ইরান এ যুদ্ধের বিস্তার চায় না, কিন্তু আমেরিকা ও ইসরায়েল মধ্যপ্রাচ্যের ব্যাপারে যে নীতি অনুসরণ করেছে তাতে তারা যদি পশ্চিম তীর ও গাজাবাসীর বিরুদ্ধে অপরাধযোগ্য বন্ধ না করে তাহলে যে কোনো কিছু ঘটে যেতে পারে। সেক্ষেত্রে একটি বিশাল আকারের যুদ্ধ অনিবার্য হয়ে পড়বে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিনীরা গত 3 দিন আগে আমাদের একটি বার্তা দিয়ে দাবি করেছে তারা গাজায় যুদ্ধবিরতি চায় এবং এই লক্ষ্যে তারা প্রচেষ্টা চালিয়েছে, কিন্তু তারা মুখে যখন একথা বলছে তখন বাস্তবে তার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বরং তারা গাজাবাসীর উপর গণহত্যাকে সমর্থন দিয়ে যাচ্ছে। সূত্র পার্টস টুডে। মাহাতির মোহাম্মদের প্রতিষ্ঠিত হাসপাতাল ধ্বংস করল ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে টানা প্রায় 1.5 মাস ধরে বোমাবর্ষণ ও স্থল অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দখলদারদের নির্বিচারে চালানো এই হামলায় থেকে বাদ যাচ্ছে না গাজার স্কুল, মসজিদ, গির্জা, শরণার্থী শিবির, এমনকি হাসপাতালও। ইসরায়েলি সেনারা ধ্বংস করে দিয়েছে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ এর ফাউন্ডেশনের প্রতিষ্ঠিত একটি হাসপাতাল। শুক্রবার মাহাতির মোহাম্মদ নিজেই এক এক্স বার্তায় এ তথ্য জানিয়েছেন। তিনি লিখেছেন, গত 7 নভেম্বর ইসরায়েলি বোমা হামলায় গাজার ডাক্তার সিটি হাসমা সহ এবং এনায়া ফিজিওথেরাপি সেন্টার ধ্বংসের কথা জানতে পেরে আমি অত্যন্ত উদ্বিগ্ন। এর আগে গাজার অন্যান্য হাসপাতাল ও আশ্রয় কেন্দ্রে বোমা হামলা ও ধ্বংসের জন্য শোক প্রকাশ করেছি, কিন্তু এই হাসপাতালের প্রতি আমার ব্যক্তিগত টান একটু বেশি, কারণ প্যারডানা গ্লোবাল পিস ফাউন্ডেশনে সদস্য হিসেবে এই হাসপাতাল নির্মাণে আমি সরাসরি জড়িত ছিলাম। এটি তৈরিতে আরো সহযোগিতা করেছে হিউম্যানিটেরিয়ান কেয়ার মালয়েশিয়া, মুসলিম কেয়ার মালয়েশিয়া, মিডিয়া প্রাইমা, হিউম্যানিটেরিয়ান ফান্ড অ্যান্ড চ্যারিটেবল অ্যাসোসিয়েশন ফর প্যালেস্টাইন রিলিফ। 2019 সাল থেকে এই হাসপাতাল দারুণভাবে সেবা দিয়ে আসছিল। গাজা যুদ্ধ নিয়ে জার্মান চ্যান্সেলরের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় এরদোয়ানের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধ নিয়ে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলজের সঙ্গে প্রকাশ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোয়ানের। জানা গেছে, সংক্ষিপ্ত এক সফরে শুক্রবার জার্মানিতে যান এরদোয়ান। দ্বিপাক্ষিক এক বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন করতে আসেন এরদোয়ান ও শলজ। সেখানে হামাস ও ইসরায়েলের যুদ্ধের প্রসঙ্গ নিয়ে জার্মান চ্যান্সেলর বলেন, ইসরায়েলের প্রতি আমাদের সংহতি নিয়ে কোনো ছাড় হবে না। শলজ এমন কথা বলার পর এরদোয়ান মন্তব্য করেন, জার্মানি ইসরায়েলের কাছে দায়বদ্ধ, কারণ তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের বিরুদ্ধে হলোকাস্ট চালিয়েছে, কিন্তু ইসরায়েলের প্রতি তুরস্কের কোনো দায় নেই। এ কারণে তারা প্রকাশ্যে যা খুশি তাই বলতে পারেন। এ ব্যাপারে এরদোয়ান বলেন, ইসরায়েলের কাছে আমাদের কোনো দায় নেই, এ কারণে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি না। যদি আমাদের দায় থাকতো আমরা স্বাধীনভাবে কিছু বলতে পারতাম না, কিন্তু
যাদের আছে জার্মানি সহ গণহত্যায় অংশ নেওয়া অন্যান্য দেশ, তারা স্বাধীনভাবে কথা বলতে পারে না। এছাড়া ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যা দিয়েছেন এরদোয়ান। গাজায় নির্বিচার বোমা হামলারও তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।